কতদিন আগে কেউ জানে না, এক দেশে ছিল এক দৈত্য। তার নাম ছিল কিড়িম্বা। কেউ বলে সে নাকি হিড়িম্বার বংশধর। কিড়িম্বার বাড়ি থেকে অনেক দূরে ছিল মানুষের বসবাস। সে যেখানে থাকতো তার ত্রিসীমানায় মানুষ থাকতে পারত না। থাকবেই বা কেমন করে? কিড়িম্বার চেহারা দেখলে যে কেউ আঁতকে উঠবে। সবচেয়ে সাহসী লোকও তার কাছে যাওয়ার কথা ভাবতে পারত না। কিড়িম্বার মুখখানা ছিল এমনই ভয়ানক, এমনই হিংস্র যে কেউ তার দিকে তাকাতে পারত না। মুখের মাঝখানে একটা ধ্যাবড়া মোটা নাক আর দুপাশে দুটো গোল গোল লালচে চোখ। এই তো গেল মুখের বাহার। এইবার দেহের কথা বলি। দেহটা ছিল প্রকাণ্ড। তাকে দাঁড়ানো অবস্থায় কেউ দেখেনি, কেননা যে সে দেখেছে সেই অজ্ঞান হয়ে গেছে। তবে মানুষদের গ্রামে তাকে নিয়ে অনেক গল্প শোনা যায়। একবার নাকি দুজন বিদেশি লোক ঘুরতে ঘুরতে কিড়িম্বার রাজত্বে গিয়ে পড়ে। চলতে চলতে ক্লান্ত হয়ে তারা একটা উঁচু টিলার মতো জায়গায় বসে জিরিয়ে নেবে ভাবলো। তারা চড়তে লাগলো তার ওপর। খানিকটা উঠে তারা দেখলো ভূমিকম্প হচ্ছে। তারা কি আর জানে যে সে ওটা ঢিবি নয়, সেটা কিড়িম্বার দেহ। শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল সে। ভুঁড়ির ওপরে যে মানুষ উঠেছে সে তো আর জানে না। তার লেগেছে সুড়সুড়ি, তাই সে হেসে উঠেছে। হাসির চোটে ভুঁড়িতে কাঁপুনি ধরেছে, আর মানুষ দুটি গড়গড় করে গড়িয়ে পড়েছে মাটিতে। সেই সঙ্গে কিড়িম্বা হাতের গদাখানা পিছলে পড়ল হাত থেকে খসে, আর পড়ল ঠিক সেই দুজনের ওপর। বেচারি প্রতীক দুটি শুধু চিড়ে চ্যাপটা নয়, পিছে একেবারে জেলি হয়ে গেল। এরকম অনেক গল্প লোকের মুখে শোনা যায়। এরকম ভয়ঙ্কর দৈত্য বটে, তবে হ্যাঁ, এটাও শোনা যায় যে কিড়িম্বা কখনো মানুষের এলাকায় এসে হামলা করেনি, এমনকি তাকে এদিকে আসতেই দেখা যায়নি। এতে অনেকেরই খুব আশ্চর্য লাগে। তারা বুঝতে পারে না কেন যে দৈত্য নদী পেরিয়ে এপারে আসে না। ওই তো ছোট্ট নদী, তাও গরমকালে চড়া পড়ে থাকে। এটা পার হয়ে এলেই তো মানুষের গ্রাম। মাঝে মাঝে লোকেরা ভুলে যায় যে তারা অত বড় একটা ভয়ঙ্কর জীবের হাতের নাগালের মধ্যে বাস করছে। বড়রা ভয় দেখায় বাচ্চাদের কিড়িম্বার নাম করে। বুড়ির দিদিমা ঠাকুমারা ছড়া কাটে। ছোট বড় সবাই ভয় পায় কিড়িম্বাকে। কেউই ওই ছোট নদী পেরিয়ে কোনোদিন ওপারে যাওয়ার চেষ্টা করেনি। সবাই জানে নদী পেরিয়ে একটা বড় মাঠ, আর মাঠের পরেই কিড়িম্বার রাজ্য। কিন্তু এই নদী পেরিয়ে ছিল একটা ছেলে, তাকে নিয়ে এই গল্প। রামুকে দেখলে মনে হবে তার বয়স 15, কিন্তু আসলে সে 12 বছরের বেশি নয়। কালো কালো চেহারা, খুব ছুটতে পারে, আর লম্বা দৌড় দিয়েও সে হাঁপায় না। রামুর আছে বাবা মা আর ছোট্ট একটা বোন। এক পাল ভেড়া, ছাগল আর গরু নিয়ে মাঠে মাঠে চড়ায় সে। ভোর সকালে ওদের নিয়ে বেরিয়ে পড়ে। দুপুরে ছুটে এসে দুটি ভাত খেয়ে আবার ফেরে বিকেলে ভেড়া ছাগলের পাল নিয়ে। সন্ধেবেলা প্রদীপের আলোয় বই পড়তে বসে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ তার সারা। বাংলা বেশ গড়গড় করে পড়ে। ছোট ছোট অনেক পদ্য তার মুখস্থ। দুপুরে রোদ যখন চড়া হয় তখন রামু বসে একটা মোটা গাছের ছায়া, চোখ রাখে ভেড়া আর ছাগলগুলোর দিকে। ওরা ভীষণ ছোট, এদিক ওদিকে। কখন যে নজরে বাইরে চলে যায় কিছুই বলা যায় না। যখন দেখে মাঠের ওপর ওরা চড়ছে ঠিক মতো, তখন রামু চেঁচিয়ে মুখস্থ পদ্য বলতে থাকে। বাতাসে সনসন পাতা নড়ার শব্দ হয় তখন। কিন্তু বেশিক্ষণ কি বসতে পারে এভাবে? একটা বাচ্চা ভেড়াকে নিয়েই হয়েছে মুশকিল। এর নাম দুধি। দুধের মতো সাদা ধপধপে রং, মোলায়েম নরম লোমে তার গা ঢাকা। কিন্তু দুধিটা আবার ভীষণ ছটফটে। একদিন বাড়ি ফিরে সব কটাকে গুনতে গিয়ে রামু দেখে একটা কম। ছিল মোট 34টা, আছে 33টা। কে গেল দেখতে গিয়ে দেখে সেই দুধি নেই। রামু কেঁদে ফেললো। কি হয়েছে রে, কাঁদছিস কেন? মা জিজ্ঞাসা করলো। দুধিকে পাচ্ছি না। কালো নদীর ধারে চড়তে চড়তে কখন যে ছটকে পালিয়েছে একটুও টের পায়নি। কি আর হবে কেঁদে, হয়তো নেকড়ের হাতে পড়েছে, মা বলল। না গো, রামু বলল, নেকড়ে তো আসেনি। তাহলে নদী পেরিয়ে যায়নি তো? হ্যাঁ, নদীতে জল ছিল না, কোথাও কোথাও একটু জল ছিল, চড়ার ওপর দিয়ে দিব্যি পার হওয়া যায়, বলল রামু। তাহলে নিশ্চয়ই ওপারে চলে গেছে। কি হবে মা, যা হবার হয়েছে, এবার একটু হুঁশিয়ার থাকবি। আমি দুদিকে খুঁজে বার করব, আমি ওপারে যাব। খবরদার, ওদিকে জানিস না দৈত্য রাজ্য, ওখানে কোনো মানুষ যায় না। রামুর মনটা ভেঙে পড়েছে। সে মনে মনে ঠিক করলো দুদিকে খুঁজে বার করতেই হবে। কিন্তু যদি সে দৈত্যদের পাড়ায় গিয়ে থাকে, যেতেও তো পারে। তাহলে না, যাবে সে। বেশ তো, সে দেখে আসবে দৈত্যদের দেশটা কেমন। পরদিন রামু আর ভেড়া ছাগল নিয়ে গেল না, সে একা বেরোলো। মাঠ পেরিয়ে চললো হনহন করে, এসে পড়লো নদীর ধারে। নদীর চড়ার ওপর দিয়ে হেঁটে নদী পার হলো। চারিদিকে শ্যাওলা শিকুল বনের ঝোপঝাড়, জনমানুষই নেই। রামুর বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। তখনই তার মনে হলো দুধির কথা। আবার সে চললো হনহন করে। চারদিকে তাকাতে তাকাতে চলল সে। মাঠ আর মাঠ, মাঝে মাঝে থমকে দাঁড়াচ্ছে সে।
এখানে সেখানে ছোট বড় অনেক পাথরের চাঁই পড়ে আছে, মনে হয় কে যেন খেলার জন্য ছড়িয়ে রেখেছে ওইসব। অনেক দূর গেছে, একটা পাথরের উঁচু টিলার ওপর উঠে সে দেখতে লাগলো চারদিক। হঠাৎ তার নজরে পড়ল দূরে যেন একপাল ভেড়া চড়ছে। রামুর মনটা আশায় নেচে উঠল। সে ভাবলো ওইখানে হয়তো পেতে পারি দুদিকে। সে ছুটলো সেই দিকে। কাছে গিয়ে দেখে এক বুড়ি, ময়লা কাপড়ে তার গা মাথা ঢাকা, হাতে একটা লম্বা লাঠি। বুড়ির সামনে দিয়ে চলেছে একপাল ভেড়া ছাগল। রামু দেখতে লাগলো একটা একটা করে, কালো, সাদা, বাদামি, আবার টিপ টিপ ছিপওয়ালা, ছোপওয়ালা, নানা রকমের ভেড়া। দেখতে দেখতে সে একসময় লাফিয়ে ওঠে, ওই তো ওই তো ওই তো আমার দুধি। সে ধরতে গেল দুদিকে। খবরদার, হাত দিবি না এদের গায়ে, হেঁকে উঠল বুড়িটা। এ তো আমার, রামু বলে ওঠে, একে আমি ঠিক চিনেছি। সাদা দুধ লোম, কপালে কালো চাঁদের টিপ। এটা আমার জিনিস, আমাকে ফিরিয়ে দাও। বাহ, তোকে দেবো কেন? কর্কশ গলায় বুড়ি বললে। না, ওটা আমার, কাল দল ছেড়ে পালিয়ে এসেছে, আমি তাই ওকে ফিরিয়ে নিতে এসেছি। দাও না বুড়িমা আমার, রামু মিনতি করে বলে। বুড়ি মনটা একটু নরম হলো। সে বলল, তোর সাহস তো কম নয়, তুই এখানে এসেছিস। তা বাপু, আমি তো দিতে পারি না, এ আমার মনিবের জিনিস। যদি নিতে চাস তাহলে তার কাছে গিয়ে চেয়ে নিতে হবে। কে তোমার মনিব? রামু জিজ্ঞাসা করে। দৈত্য রে, কিরিম্বা দৈত্য, শুনিসনি তার নাম? দৈত্য? সে তো আমায় খেয়ে ফেলবে। ভয় পেয়ে গেল রামু। হি হি করে হেসে ওঠে বুড়িটা। কই, আমাকে তো খায়নি, বললো বুড়ি। তা তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। দাও না বুড়িমা। কি শিখিয়ে দেবে? কাতর হয়ে বলে রামু। বুড়ি তখন ওর কাঁধে হাত দিয়ে বলে, তুই পারবি কি? তারপর কত লোকই তো ওর কাছে এসেছিল, ওকে দেখেই তারা ভিড়মি খেয়ে যায়। সেই যে পরে আর ওঠে না, আর জ্ঞান ফেরে না। কেন গো? ভয় রে, পারবি শক্ত থাকতে? ভয় করলে চলবে না। ভয় না করলে কিছু বলবে না তো? না। বুড়ি রামুকে অভয় দেয়। তবে সত্যি কথা বলি শোন, সাহস দেখলে সেই দৈত্য বরং খুশি হয়, তখন আর কিছু করে না সে। এ কথা কেউ জানে না কিন্তু, বুঝলি? ভরসা পেয়ে রামু খুশি হলো। লম্বা নিঃশ্বাস নিয়ে সে তার বুকটা ফুলিয়ে নিয়েছে। মনে মনেও ভয় করলে চলবে না, বুড়ি কথাগুলো সে মনে মনে জপ করতে লাগলো। পুরনো মস্ত বড় একটা দালান ঘরের মধ্যে রামুকে ঢুকিয়ে দিয়ে বুড়ি অন্যদিকে চলে গেল। ঘরে ঢুকে রামু দেখছে দেয়ালে বড় বড় কয়েকটা ফোঁকর। ও মা, ছাদটা কোথায়? ওই তো অনেক উঁচুতে। একদিকে দেয়াল বেয়ে অশ্বত্থ গাছের চারা বেরিয়েছে। কীরকম একটা ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। হঠাৎ বাতাস কাঁপিয়ে একটা বজ্রগম্ভীর আওয়াজ এলো। কে? কে রে? কে তুই এখানে? রামু তো এমনি চিৎকার করে উত্তর দিল, আমি রামু। আবার গর্জন হলো। কি চাই তোর? চিৎকার করে রামু বললে, আমার ভেড়া, তাকে নিয়ে যেতে এসেছি। সাহস আছে তো দেখছি, পোকার মতো ছেলেটা। আমাকে দেখতে পাচ্ছিস? রামু আবছা অন্ধকারের মধ্যে ভালো করে তাকালো। দেখলো তার সামনে অনেকটা দূরে দুটো মোটা মোটা পা। ওপরে তাকিয়ে দেখে প্রায় ছাদ থেকে গেছে একটা মাথা, দুটো চোখ জলজল করছে। ওরে বাবা, শিউরে উঠলো রামু। এত বড় আবার মানুষ হয়? রামুর মনে পড়লো বুড়ির কথাগুলো। ভয় পেলে চলবে না, সাহস চাই। সে প্রাণপণে চিৎকার করে বলল, আমি তোমায় ভয় করি না। আশ্চর্য, এতটুকু ছেলে আমাকে ভয় করে না বলে কি? কিরিম্বা অবাক হয়। সে মাথাটা নিচু করে বলল, এই দেখ, ভালো করে দেখ, আমাকে দেখতে পেয়েছিস? রামু চেঁচিয়ে বলল, দেখেছি। এবার ভয় পাচ্ছে না তোর? গর্জন করে ওঠে দৈত্য। না, তোমাকে আমি ভয় করি না। বাস রে, এ আবার কি মানুষের পো, ভাবছে কিরিম্বা। এমন তো দেখিনি। যাই হোক, একটু কথা বলে দেখা যাক, তারপর আরও ভয় দেখাবো। দৈত্য এবার দেয়ালের ফোঁকর থেকে একটা পাথর সরিয়ে নিল। তখন ঘরে অনেকটা আলো এলো। সেই আলোতে কিরিম্বাকে আরও ভয়ঙ্কর দেখতে হলো। তুই আমার রাজ্যে এসেছিস কেন? ওই তো বললুম দুদিকে নিতে, চেঁচিয়ে বলল রামু। দুধি? সে আবার কে? আমার ভেড়া, তোমার ভেড়ার দলে এসেছে। ভেড়া? অট্টহাসিতে দৈত্য যেন ফেটে পড়ছে। রামুর মনে হলো যেন ঘরের মধ্যে ক্রমাগত বাজ পড়ছে। দুটো কান সে দুহাতে চাপলো। সে চিৎকার করে বলে উঠল, অত জোরে হাসছো কেন? এবার কিরিম্বার অবাক হওয়ার পালা। এরকম মানুষ তো দেখেনি কোনোদিন। যাই হোক, সে ভাবলো আরও একবার ভয় দেখাবার চেষ্টা করতে হবে। সে একটা হাত দিয়ে রামুর কোমরটা সাপটে ধরে শূন্যে তুলে নিল। এইবার ফেলে দিই। তাতেও জ্ঞান হারাচ্ছিস না? তারপর রামুকে বসালো তার কাঁধে। রামুর ভয় হচ্ছিল যদি পড়ে যায়, কিন্তু তার নাকে একটা দুর্গন্ধ ঢুকলো। সে বলে ফেললো, তোমার গায়ে বিচ্ছিরি গন্ধ, তুমি কি চান করো না নাকি? না, দৈত্যরা কি চান করে? আমিও করি না। বৃষ্টির সময় ভিজে গা ধুয়ে ফেলি। কিরিম্বা বলল, তুমি দাঁত মাজো না? না, আমরাও সব জানি না, বলল কিরিম্বা। এ মা, দাঁতে পোকা হবে যে। আচ্ছা, তোমার কি কেউ নেই? না। বলেই দৈত্যের কি মনে হলো সে রামুকে নামিয়ে দিল মাটিতে, নিজেও বসলো। তারপর মাথা নিচু করে রামুর দিকে তাকিয়ে রইল। রামু অবাক হয়ে ভাবছে, দৈত্যর একই কাণ্ড, সে কি তাকে খেয়ে ফেলবে? দৈত্যের গলাটা অনেক নরম করে বলল, দেখো রামু, আমি কখনো জীবন্ত মানুষের সঙ্গে কথা বলিনি, বুঝতে পারছো? কার সঙ্গেই বা কথা বলবো? আমাকে দেখেই তো তার অজ্ঞান হয়ে যায়, তারপর আর জ্ঞান ফেরে না।
তোমাকেই শুধু পেলুম। হ্যাঁ, সাহসী একজন। তুমি লোককে ভয় দেখাতে যাও কেন? রামু জিজ্ঞাসা করে। না, আমাকে দেখেই তারা ভয় পায়। আমি কি করব? তোমরা মানুষকে মেরে খাও না, তাই তো লোকে ভয় পায়। দেখো রামু, তোমায় এবার সত্যি কথা বলছি। কিরিম্বা বলতে থাকে, শোনো, আমায় কেউই চেনে না। আমি মোটেই হিংস্র নয়। সেইটাই তো হচ্ছে আমার স্বভাবের দোষ। আমার বাবা ছিল অতি ভয়ঙ্কর, যেমন দৈত্যরা হয়ে থাকে। এই বাড়ির চারদিকে দেখবে কত কঙ্কাল ছড়িয়ে পড়ে আছে। কত লোক এসে প্রাণ দিয়েছে, কত রাজা এসেছে, সৈন্য সামন্তে এসেছে যুদ্ধ করতে। বাবার সঙ্গে কেউ পারেনি, হেরে গিয়ে সবাই মরেছে। তুমি যুদ্ধ করতে পারো? রামু জিজ্ঞাসা করে। হায় হায়, তা যদি পারতুম। আমার গদা আছে, কিন্তু সেটি তুলে কাউকে মারতে পারি না, কাউকে ধরে হাতের পিছে ফেলতে পারি না। এইটাই তো আমার মনের দুঃখ। ফুঁপিয়ে কেঁদে উঠল কিরিম্বা। রামু অবাক হয়ে শুনছে। সে বলল, কেন? তুমি তো ভালোই আছো। হিংস্র হওয়া কি ভালো নাকি? মারধর করা মোটেই ভালো নয়। তা নয়, আমিও ভালোভাবে জানি, কিরিম্বা বলল। কিন্তু আমাদের যত আত্মীয় আছে, বন্ধু আছে, তারা আমাকে বোকা বলে। তারা আমাকে ঘেন্না করে, অনেক বদনাম দেয়। সেইটাই আমার অসহ্য। তোমার আপনার লোক সব কোথায় আছে? অনেক দূরে, সেই সমুদ্রের মধ্যে এক দ্বীপ আছে, যেখানে এক চোখা দৈত্যরা থাকে। সেখানে কাছাকাছি আরও অন্য দ্বীপে তারা ছড়িয়ে আছে। শোনো রামু, আমার একটা উপকার করবে? তোমার ভেড়া তুমি পাবে, আরও অনেক কিছু পাবে। বলো কি করতে হবে আমায়? প্রশ্ন করে রামু। এসো আমার সঙ্গে। দৈত্য তাকে আর একটা ঘরে নিয়ে গেল। যেতে যেতে বলল, তুমি বোধ হয় শুনেছ, ভারতবর্ষের দৈত্য আর রাক্ষসরা অনেক রকম জাদু জানত। ইচ্ছা মতো তারা ছোট হতে পারতো, বড় হতে পারতো, নানা রকম রূপ ধরতে পারতো। মারিচ যেমন সোনার হরিণ সেজেছিল, শূর্পণখা যেমন সুন্দরী মেয়ে সেজেছিল। এসব নিশ্চয়ই পড়েছ। কেউ কি জানে কি করে তারা এসব করতো? তাদের জানা ছিল অনেক রকম জাদু ও ঔষধ। কোনটা খেলে মাছির মতো হওয়া যায়, কোনোটা খেলে হালকা হয়ে ভেসে বেড়ানো যায়, আবার কোনোটাই হয়তো ভীষণ হিংস্র হওয়া যায়। তোমাদের এরকম ওষুধ আছে নাকি? রামু বলল, হ্যাঁ, তাই তো তোমায় দেখাবো। বাবা ওই সব তৈরি করতো। ওই দেখো, বড় বড় জ্বালায় সাজানো রয়েছে। ওইগুলো থেকে আমায় একটা ওষুধ বেছে দিতে হবে। এই কাজটা তোমায় করতে হবে, তাহলে তোমায় এক ঘড়া মোহর দেবো, তোমার ভেড়াও পাবে। রামু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? তুমি নিজেই তো তা খেতে পারো, আমায় দিতে হবে কেন? আমি বুঝবো কেমন করে? ওই জ্বালার গায়ে লেখা আছে কোনটা কি ওষুধ। লেখাপড়া না জেনেই তো আমার এই বিপদ হয়েছে। আমি যে পড়তে পারি না। ও এই কথা, বলল রামু। তা তুমি কি হতে চাও? আমি হিংস্র হতে চাই, ভয়ঙ্কর হতে চাই, দয়া মায়া থাকবে না। মারবো, কাটবো, কর্মর করে চিবিয়ে খাবো, যাকে পাবো তাকে আছড়ে মারবো। দাও দেখি ঠিক ওই জাদু ওষুধের জ্বালাটা বেছে। রামু এগিয়ে গেল। সত্যি সে দেখলো বড় বড় নানা গড়নের জ্বালার গায়ে এক একটা লেবেল লাগানো, তাতে লেখা আছে নানা রকম সব ওষুধের নাম। সে দেখলো একটায় লেখা আছে অতি হিংস্র পাচন, একটায় সূক্ষ্মমূর্তি জারক, আর একটায় লঘু বায়ুরস। এমনি আরও কত, সর্প হবার, বৃক্ষ হবার, মাছি হবার, নারী হবার, কত রকম ওষুধের জ্বালা। তাও ভাবলো দৈত্য যা চাইছে সেটা হচ্ছে অতি হিংস্র পাচন। এটা পড়তে তার 1 মিনিটও লাগলো না। কিন্তু সেটা দিতে যাবে এমন সময় হঠাৎ একটা কথা তার মনে হলো, সর্বনাশ, ও যদি হিংস্র হয়ে ওঠে তাহলে আমারই তো বিপদ। সবার আগে আমাকেই তো খেয়ে ফেলবে। কি ভাবছো কি? দৈত্য জিজ্ঞাসা করে। বুদ্ধিমান রামু চটপট উত্তর দিল, ভাবছিলাম তুমি খাবে কি করে। এর জন্য ভাব নাকি? তুমি দেখিয়ে দাও কোন জ্বালাটা, তাহলেই হবে। রামু তখন একটা জ্বালা ধরে টান দিল। তার গায়ে লেখা আছে লঘু বায়ুরস। মনে মনে ভাবছে বেশ মজা হবে এবার। কিরিম্বা এক মুহূর্তে দেরি না করে জ্বালাটা ধরে শূন্যে তুলে ঢকঢক করে খেয়ে ফেললো সবটা। রামু ওর দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ কাটলো, তারপরে বিরাট শরীর কয়েকবার ঝাঁকানি দিয়ে উঠলো। তারপর সে সোজা উঠতে লাগলো মাটি ছেড়ে ওপর দিকে, যেমন গ্যাস ভরা বেলুন ওঠে তেমনি। চিৎকার করে সে বলে ওঠে, এ কি, আমি যে হালকা হয়ে যাচ্ছি। ছাদে লাগতেই ছাদ গেল হুড়মুড় করে ভেঙে, ঝরঝর করে পড়লো ইট, কাঠ, পাথর। শূন্যে উঠতে উঠতে কিরিম্বা বলছে, এ কী করলে রামু? তুমি আমায় ভুল ওষুধ খাইয়েছো, ভুল ওষুধ। বেশিক্ষণ লাগলো না, এক দমকা হাওয়া এলো। সেই হাওয়ায় ফানুসের মতো দৈত্য ভাসতে লাগলো শূন্যে। ভেসে ভেসে কোন দিকে কোথায় উড়ে গেল রামুর আর নজরে পড়ল না। রামু তার ভেড়াটাকে বগল দাবা করে আর মোহরে ঘোড়াটা মাথায় করে বাড়ির দিকে হাঁটা দিল। যখন বাড়ি পৌঁছলো তখন সন্ধে হয়। ওকে দেখে মা আর বোনের কী আনন্দ। রামু বলল, মাদুর পেতে সবাই বসো, অনেক গল্প আছে, আগে দুদিকে খেতে দিই। তারপর সারা রাত ধরে রামু বলতে লাগলো তার সারাদিনের কাহিনী। মা বললো, দেখলি তো বাবা, লেখাপড়া জানার কত দাম। তুই পড়তে পারলি বলেই তো না মাথায় এত বুদ্ধি এলো। ছোটো বোনটা বলল, আর সাহসটা বুঝি কিছু নয়। দাদা যদি ভয়ে অজ্ঞান হয়ে যেত তাহলে? দাদা, তুই কি করে প্রকাণ্ড দৈত্যের সঙ্গে কথা বললি রে? তোর ভয় করলো না? মা বললো, ঠিক বলেছিস মিনু। রামু সাহস দেখেই তো দৈত্য তার মনে কথা বলল। কই, আর কাউকে তো সে বলেনি। রামু পরদিন সকালে উঠে দেখে আকাশে অনেক মেঘ জমেছে। মেঘগুলো
দক্ষিণ থেকে উত্তর দিকে ভেসে যাচ্ছে। হঠাৎ একটা গমগমে আওয়াজ কানে তার এলো। কে যেন মেঘের ভেতর থেকে কথা বলছে। রামু, তুমি ভালো করেছো, এই দেখো আমি কেমন ভেসে ভেসে যাচ্ছি। এখন কত দেশ বিদেশ, নদ নদী, সমুদ্র, পাহাড় পর্বত, বন উপবন, নগর শহর দেখতে দেখতে যাব। কতগুলো মিলিয়ে গেল। এরপরে কত সময় রামু যখন আকাশে মেঘ দেখে, নানা চেহারার মেঘ, কোনোটা হাতির মতো, কোনোটা বা মন্দির, কোনোটা বা সিংহ, আর কোনোটা বা বিরাট দৈত্যের মতো। দৈত্যের চেহারা মেঘের মধ্যে দেখলেই রামুর মনে পড়ে যায় কিরিম্বা দৈত্যের কথা। সে যেন কেবল শূন্যে ভেসে ভেসে যাচ্ছে।